আমরা তো সবাই বাংলাদেশে বাস করি, সবাই ইন্টারনেট ব্যবহার করি, মোটামুটি সবাই জীবনে একবার না একবার প্রথম আলো .com ওয়েবসাইটটা ব্যবহার করে প্রথম আলো পত্রিকাটা পড়ছি। এখানে যে ঘটনা ঘটে, আমরা 3টা স্টেপ ফলো করি প্রথম আলো পত্রিকাটা পড়ার জন্য, ইন্টারনেট অ্যাক্সেস করার জন্য। এক হচ্ছে ফোনে বা ল্যাপটপে গুগল ক্রোম ওয়েব ব্রাউজার ওপেন করি। 2 নম্বর হচ্ছে প্রথম আলো .com, যেটা সেটা লিখি এবং এটার ভিতরে ঢুকলে আমরা প্রথম আলো পত্রিকাটা ইন্টারনেটে দেখতে পাই। প্রথম আলো যে ওয়েবসাইটটা, সেই ওয়েবসাইটে তাদের সবকিছু, সব ধরনের সংবাদ দেওয়া থাকে। সেখান থেকে আমাদের প্রয়োজনীয় সংবাদটা বা প্রয়োজনীয় তথ্যটা আমরা দেখি। এই যে 3টা ধাপ, 3টা প্রসিডিউর, 3টা উপায় পত্রিকা পড়ার, এই 3টা উপায় আমরা ফলো করি বটে, কিন্তু এই 3টা ঘটনার ভেতরে ইন্টারনেট এবং কম্পিউটার অনেক কিছু করে ফেলে, যেটা আমাদের চোখের আড়ালে, মনের আড়ালে বা আমরা সরাসরি দেখতে পারি না। যাই হোক, সেই বিষয়গুলো নিয়ে তো বিস্তারিত আলোচনা হবে। আমরা আজকে এখানে আলোচনা করতে আসছি সেটা হচ্ছে এইচএসসির আইসিটি বইয়ের 4th অধ্যায়, ওয়েব ডিজাইন পরিচিতি এবং এইচটিএমএল সম্পর্কে। তুমি যে তোমার ফোনে প্রত্যেকদিন ইন্টারনেট ব্যবহার করার সময় এইচটিএমএল এর সাথে একটা সম্পর্ক তৈরি করে, এটা কি জানো? হ্যাঁ, তাই হয়। আমরা যখন প্রথম আলো .com ভিজিট করলে যে ওয়েবসাইটে দেখতে পাই, সেই ওয়েবসাইটের যে মূল কঙ্কাল, যেটার উপরে পুরো ওয়েবসাইটটা তৈরি হয়েছে, এইটার ভিত্তিটা হচ্ছে এইচটিএমএল দিয়ে কঙ্কালটা তৈরি করা হয়। এরপরে বিভিন্ন ল্যাঙ্গুয়েজ, ফাংশন, সিএসএস ব্যবহার করে এটাকে ডিজাইন দেওয়া হয়, আমাদের মনের মতো করে উপস্থাপন করা হয়। প্রথম আলো .com এ আমরা যখন ঢুকছি, তখন দেখো আমরা শুধু প্রথম আলো .com লিখছি অ্যাড্রেস বারে। যে জিনিসটা মার্ক করা দেখাচ্ছে, এটা হচ্ছে অ্যাড্রেস বার। অ্যাড্রেস বারে আমরা প্রথম আলো .com ডোমেইনের নামটা বা ওয়েবসাইটের ঠিকানাটা লিখছি, কিন্তু ঢুকে যাওয়ার পরে অ্যাড্রেস বারে যদি তোমরা পুনরায় ক্লিক করো, তাহলে দেখতে পারবা যে এটার সামনে https://www. এই লেখাটা চলে আসছে। এটা অটোমেটিক চলে আসবেই। এটা হচ্ছে ইন্টারনেট ব্যবহারের প্রসিডিউরের মধ্যে পড়ে। কেন চলে আসে এই জিনিসগুলো, কি এগুলো শুধু পড়াশোনার জন্য নয়। এখন যেহেতু আমরা আইসিটির যুগ, স্মার্ট বাংলাদেশ বা পৃথিবীটাই পুরোপুরি আইসিটির উপরে নির্ভরশীল, তো এই জিনিসগুলো নিজের জানার জন্য হলেও, নিজের বোঝার জন্য হলেও শেখা উচিত। যেমন ধরো যে একটা ওয়েবসাইট কিভাবে ইউজারদের কাছে ডেলিভারি হবে, সেটা নিয়ন্ত্রণ হয় বা সেটার যে রাস্তা, সেটা নিয়ন্ত্রণ করে এইচটিটিপিএস এই অংশটুকু। এটার মানে হচ্ছে হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল। আর এস এর একটা বিশেষ অর্থ আছে, জানাচ্ছি। এই প্রোটোকল বিভিন্ন ধরনের হতে পারে। এফটিপি প্রোটোকল আছে, তারপরে এইচটিটিপি প্রোটোকল আছে, আরো কিছু প্রোটোকল আছে। তোমরা যারা ওয়াইফাই ইউজ করো, ওয়াইফাই যখন আমরা মুভি ডাউনলোড করি কোনো হচ্ছে মুভি সার্ভার থেকে, তখন যেই প্রোটোকলটা ব্যবহার করি সেটাকে বলা হয় এফটিপি। সেখানে আমরা এখন না যাই। এইচটিটিপি প্রোটোকলের মাধ্যমে পৃথিবীর বেশিরভাগ ওয়েবসাইট ইউজারদের সামনে উপস্থাপন করা হয়। খুবই গুরুত্বপূর্ণ নিজের জীবনের জন্য, শুধু পড়াশোনার জন্য নয়। এইচটিটিপির সাথে যে এস থাকে, এটার অর্থ হচ্ছে সিকিউরড। এইচটিটিপিএস, হাইপারটেক্সট ট্রান্সফার প্রোটোকল সিকিউরড। এটার অর্থ হচ্ছে যে ধরো তুমি দারাজ.com বা alibaba.com বা amazon.com এই ধরনের কোন একটা ওয়েবসাইটে কোন একটা পণ্য অর্ডার করবা। পণ্য অর্ডার করার সময় তোমার নাম, ধাম, ঠিকানা ইত্যাদি ব্যবহার করতে হবে এবং একটা পেমেন্ট গেটওয়ে বা যেটার মাধ্যমে পেমেন্ট করবা, যেমন ক্রেডিট কার্ড যদি থাকে, কার্ডের নাম্বারগুলো ইনপুট করে পণ্যের অর্ডার দিতে হয়। কোন ওয়েবসাইটে যদি তুমি পণ্য কিনতে যাও এবং গিয়ে দেখো যে সেই ওয়েবসাইটের এই অ্যাড্রেস বারে যেটা আমরা লিখছি, সেই জায়গাটাতে এইচটিটিপি এরপর এস নাই, অর্থাৎ ওই ওয়েবসাইটটা সিকিউর না। ওখানে যদি তুমি কোনো কিছু ইনপুট করো, তোমার কোনো সংবেদনশীল তথ্য, তাহলে ওয়েবসাইটের মালিক অথবা হ্যাকাররা চাইলে সেটা চুরি করতে পারে। আর এইচটিটিপিএস যদি থাকে, সেটা চুরি করাটা খুবই কষ্টকর, মানে যায় না বলা যায় আর কি, এরকম। এরপরের যে কোলন এবং স্ল্যাশ, এটা হচ্ছে লেখার পদ্ধতি, এটা লিখতেই হবে। এখানে আসলে বোঝার তেমন কিছু নাই। www যেটা আমরা সিম কিনি গ্রামীণফোন কোম্পানির কাছ থেকে বা বাংলালিংকের কাছ থেকে। বাংলালিংক সিম গুলো বাংলালিংক কোম্পানি হ্যান্ডেল করে, রবি সিম গুলো রবি কোম্পানি হ্যান্ডেল করে। ঠিক সেরকমই যতগুলো ওয়েবসাইট আছে পৃথিবীতে, সবগুলো হ্যান্ডেল করা হয় এই www এর মাধ্যমে। এটা সম্পর্কে বিস্তারিত বই পড়ে নিবে। এরপরে যে বিষয়টা, প্রথম আলো .com অথবা ICThacks.store অথবা অন্য যে কোনো একটা ওয়েবসাইট, ডেইলি স্টার বা ব্লা 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 অনেক কিছু আছে। এই যেটা আমরা লিখি, যেটা লিখে আমরা ওয়েবসাইটে ঢুকি, সেই জিনিসটাকে বা সেই অংশটাকে বলা হয় ডোমেইন অথবা অ্যাড্রেস। এটা হচ্ছে একটা ওয়েবসাইটের নাম, ডোমেইনের নাম। এটা নিয়ে একটু বিস্তারিত আলোচনা আছে, আমরা একটু পরে যাব। এরপরে অনেক সময় যদি আমরা প্রথম আলো .com এর ভিতরে গিয়ে কোনো একটা লিংকে ক্লিক করি, ক্লিক করার পরে এখানে কিছু স্ল্যাশ দিয়ে কিছু ঠিকানা আসে, কিছু রাস্তা আছে, এগুলোকে বলা হয় ডিরেক্টরি পাথ। মানে ওই তথ্যটা যে জায়গায় রাখা হয়েছে, অর্থাৎ যে জায়গা থেকে আমরা তথ্যটা অ্যাক্সেস করতেছি, সেই রাস্তাটা এখানে দেখানো হয়। সেই রাস্তাটা অনুসরণ করে ওয়েব ব্রাউজার আমাদের সামনে উপস্থাপন করে যে হ্যাঁ, অমুক জায়গা থেকে এই পেজটা অ্যাক্সেস করা হয়েছে, অমুক জায়গায় পেজটা রাখা হয়েছে, সেই পেজটা আমরা দেখাচ্ছি। এবং সর্বশেষ একটা বিষয় যেটা হচ্ছে এই লিংকে যদি তোমরা নিজেরাও যদি ঢুকে যাও,
তাহলে দেখতে পারবে https:/www.icthacks.store/wp-admin.php পিএইচপি যে অংশটা আসছে এটা হচ্ছে এক্সটেনশন বলা হয়। এটা সাধারণত আমরা একটা ওয়েবসাইটে এখন দেখা যায় না, এক্সব্লেড তারপর আরো কিছু কিছু সফটওয়্যারের মাধ্যমে এইটা হাইড করে রাখা হয়, এটা ইউজারদের দেখানো হয় না। ওই ওয়েবসাইটটা কোন ল্যাঙ্গুয়েজে তৈরি, কি কি ভাবে তৈরি করা হয়েছে এটা এক্সটেনশনের মাধ্যমে বোঝা যায়। ওয়েবসাইটের সিকিউরিটির জন্য এবং আরো অন্যান্য কিছু বিষয় আছে সেটার জন্য এটা সাধারণত দেখানো হয় না। আমরা ডোমেইন নেম প্রবেশ করে ওয়েব ব্রাউজারের মাধ্যমে একটা ওয়েবসাইট দেখতেছি, অর্থাৎ একটা ডোমেইন নেম দিয়ে কোনো ওয়েবসাইটে ঢোকার পরে ওখানে যা কিছু দেখতে পাই সবকিছু হচ্ছে ওয়েবসাইট, সবকিছু মিলে যেটা তৈরি হয় সেটা হচ্ছে ওয়েবসাইট। ঠিক আছে, এখানে একটা জিনিস তোমাদের একটু জানানো দরকার যে ওয়েব ব্রাউজার কথাটা বারবার আমি ব্যবহার করতেছি। ওয়েব ব্রাউজার কথাটা আসলে কি বা জিনিসটা কেমন আর অনেকে জানো, তারপর একটু ধারণা দেওয়ার জন্য যে অনেকগুলো ওয়েব ব্রাউজার আছে। ওয়েব ব্রাউজারের মাধ্যমে আমরা ইন্টারনেট অ্যাক্সেস করতে পারি। মাইক্রোসফটের এজ, মজিলার ফায়ারফক্স, গুগলের হচ্ছে ক্রোম। গুগল ক্রোমটা পৃথিবীর সবচেয়ে বেশি ব্যবহৃত ওয়েব ব্রাউজার। আমি সাধারণত এখানে তোমাদের যা কিছু দেখাবো সবকিছু ফোনে এবং ল্যাপটপে গুগল ক্রোমের মাধ্যমে দেখাবো। ওয়েব ব্রাউজার গেল, যেটা তোমাদের এখানে বলতে চাইছিলাম যে ডোমেইন নেম নিয়ে অনেক কথা বলার আছে, সেটা এখন একটু বলতে চাই। যে অ্যাড্রেসটার মাধ্যমে, যে ডোমেইনের মাধ্যমে আমরা কোনো একটা ওয়েবসাইট ভিজিট করি সেটাই ডোমেইন নেম। ডোমেইন নেমটা বিভিন্ন ধরনের হতে পারে, সেটা কি ধরনের বা কি ধরনের প্রতিষ্ঠানের ওয়েবসাইট সেটা আমরা দেখতে পারি লাস্টের এই অংশটুকু দ্বারা .com, .gov, .store, .org, .mil এগুলোর অর্থগুলো বইয়ে দেওয়া আছে, এটা জাস্ট পড়ে নেওয়ার বিষয়, বোঝানোর তেমন কিছু নাই। যেমন .com হচ্ছে যে কোনো ওয়েবসাইটের পেছনে থাকতে পারে। .store মানে হচ্ছে সেই ওয়েবসাইটটা স্টোর মানে কিছু বিক্রি করে এই ধরনের। .org হচ্ছে সেটা একটা অর্গানাইজেশন বা প্রতিষ্ঠান। .mil হচ্ছে একটা মিলিটারি সংস্থা। এই ধরনের ওয়েবসাইট এক্সটেনশন গুলো থাকে, এগুলো আসলে ব্যবহার একই জিনিসই, কিন্তু এক্সটেনশনের মাধ্যমে আমরা বুঝতে পারি যে হ্যাঁ এই ওয়েবসাইটটা অমুক বিষয়ের উপরে হইতে পারে। এখন ডোমেইন নেমের আরেকটা এক্সটেনশন আসতে পারে, যেমন bangladesh.gov.bd। এই যে এক্সটেনশনটা আসছে এই এক্সটেনশনটাকে বলে কান্ট্রি এক্সটেনশন। যদি কোনো একটা ওয়েবসাইট কোনো একটা বিশেষ কান্ট্রির হয়, যেমন বাংলাদেশের .bd, ইন্ডিয়ার .in, UK.uk, এই যে কান্ট্রি এক্সটেনশন এটা বিভিন্ন দেশে বিভিন্ন রকম হয়, এটাও বইয়ে আছে, জাস্ট দেখে নিলে হবে, এখানে বোঝানোর কিছু নাই। বোঝানোর যেটা সেটা হচ্ছে এই ডোমেইন নেম গুলো কম্পিউটার কিভাবে বুঝতে পারে। তোমরা তো জানো যে কম্পিউটার আসলে 0 এবং 1 এর বাইরে কিছুই বুঝতে পারে না, তাই না? তাই যদি হয়, আমি যখন প্রথম আলো.com লিখতেছি বা google.com লিখতেছি, কম্পিউটার কিভাবে এই google.com-টাকে আমাদের সামনে উপস্থাপন করতেছে। ওকে, ইন্টারনেট আসলে তৈরি করা হয়েছে কেন? ইন্টারনেট তৈরি করা হয়েছে মানুষের সুবিধার জন্য, সহজে কোন একটা মানুষ পৃথিবীর অপর প্রান্তে কোন একটা খবর, তথ্য ইত্যাদি জানার জন্য। এখন ধরো যে আমেরিকার কোন একটা স্কুলের সংবাদ শুনবো আমি, সেই স্কুলের ওয়েবসাইটের নাম যদি হয় এরকম 010100001010, সেটা তো আমাদের পক্ষে মনে রাখা সহজ না, খুব কঠিন। এটা তো বই এগুলো আসলে বলাই আছে, মনে যাতে রাখা যায়। এই জন্য ইন্টারনেটকে এমন সেট আপ করা হয়েছে যে মানুষের জন্য এক ধরনের রিডিং দেবে আর কম্পিউটার বোঝার জন্য এক ধরনের রিডিং থাকবে। যেমন একদম উদাহরণ দিয়ে যদি বোঝাই, google.com আমরা ব্রাউজ করি, তাই না? ব্রাউজ করার জন্য আমরা ওয়েব ব্রাউজারে যাই, যাওয়ার পরে লিখি google.com, তখন google.com ওপেন হয়। তোমরা কি একটা জিনিস ট্রাই করবা? তোমরা ওয়েব ব্রাউজারে গিয়ে এবারে লিখবা google.com এর পরিবর্তে লিখবা 142.251.214.142। ওকে, এই জিনিসটা লেখার পরে এন্টারে চাপ করবা। দেওয়ার পরে তোমরা দেখবা যে google.com ওপেন হয় নাকি। তোমরা সবাই ওয়েব ব্রাউজারে এইটা ইনপুট করার মাধ্যমে যদি google.com পেয়ে থাকো, তাহলে এখানে একটা জিনিস একটু বোঝার চেষ্টা করো। প্রত্যেকটা ডোমেইন নেম একটা আইপি অ্যাড্রেসের সাথে বাইন্ডেড থাকে। কিসের সাথে? আইপি অ্যাড্রেসের সাথে বাইন্ডেড থাকে, অর্থাৎ ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেস। ইন্টারনেট প্রোটোকল অ্যাড্রেসটা হয় সংখ্যা ভিত্তিক। একেবারে যদি ভিতরে গিয়ে তুলে আনতে চাই, তাহলে google.com কে আসলে কম্পিউটার এইটার মাধ্যমেও চিনবে না। google.com কে কম্পিউটার চিনবে এরকম বাইনারি ভাষার মাধ্যমে। এইটাকে যদি আমরা বাইনারিতে পরিণত করি তাহলে আসে 10001110। আবার এটাকে ওভাবে পরিবর্তন করতে হবে, এটাকে ওভাবে পরিবর্তন করতে, এটাকে ওভাবে পরিবর্তন করতে হবে। এই পরিবর্তন করার মাধ্যমে যে জিনিসটা দাঁড়াবে সেটা আসলে আমাদের মতো মানুষের পক্ষে মনে রাখা একেবারেই কঠিন, কোনোভাবে সম্ভব নয়। এই কঠিন জিনিসটাকে সহজ করার জন্য ইন্টারনেটে সিস্টেমেটিক ওয়েতে কনভার্ট করা হয়। এই বাইনারি সংখ্যাগুলোকে কনভার্ট করে এটার সাথে বাইন্ড করে দেওয়ার একটা ব্যাপার আছে। যখন আরো ডিপ নলেজ এটা সম্পর্কে কালেক্ট করবা, যারা গুগল সার্চ করবা বা যারা অন্যান্য মাধ্যমে জানার চেষ্টা করবা, তারা হয়তো বুঝতে পারবা। আমরা যতগুলো ওয়েবসাইট ভিজিট করি অথবা এই পৃথিবীতে যতগুলো ডিভাইস ব্যবহার করি, প্রত্যেকটার একটা সংখ্যা ভিত্তিক ঠিকানা আছে। তুমি যে ফোনটা ব্যবহার করো এই ফোনের একটা ঠিকানা আছে, যে ল্যাপটপটা ব্যবহার করি এই ল্যাপটপের একটা ঠিকানা আছে, যে ওয়েবসাইটটা আমরা ব্রাউজ করতেছি এই ওয়েবসাইটের একটা ঠিকানা আছে, এবং সেটা সংখ্যার মাধ্যমে ইন্টারনেট এবং
কম্পিউটার বুঝতে পারে। কম্পিউটার বোঝে বাইনারিতে, আর ইন্টারনেট বোঝে ডেসিমাল, হেক্সাডেসিমাল ইত্যাদি মাধ্যমে। প্রত্যেকটাই মিলি সেকেন্ডের মধ্যে কনভার্ট হয়। যেমন আমি যদি একটু বুঝে দেখো, তুমি তোমার যে ব্রাউজার আছে সেই ব্রাউজারে ঢোকার পরে সার্চ করবা ipaddress.my। এই ঠিকানায় যদি আমরা ঢুকি, প্রত্যেকের ফোনে তোমরা দেখো, এখানে যারা বসে আসছো প্রত্যেকের ফোনে দেখাচ্ছে তোমার আইপি অ্যাড্রেস কি, যে ফোনটা ব্যবহার করতেছে এই ফোনের আইপি অ্যাড্রেস কি। এই ফোনের আইপি অ্যাড্রেসটা এরকম 3টা ডট দিয়ে ভাগ করা 4টা অংশের সমন্বয়ে গঠিত। আইপি অ্যাড্রেস এরকম 4টা অংশ নিয়ে গঠিত হয়। এই 4টা অংশকে যদি আমরা বাইনারিতে পরিণত করি, প্রত্যেকটার 8টা করে ডিজিট হয়, 1 2 3 4 5 6 7 8, প্রত্যেকটার 8টা করে ডিজিট হয়, মাঝখানে ডট থাকে, ঠিক আছে। এখন এই 8টা ডিজিট যে হইলো, প্রত্যেকটার যে 8টা ডিজিট হইলো, এই 8টার প্রত্যেকটাকে বলা হয় অক্টেট। আইপি অ্যাড্রেসের দুইটা ধরন আছে, একটা হচ্ছে আইপি ভার্সন 4, একটা হচ্ছে আইপি ভার্সন 6। আইপি ভার্সন 4 এবং আইপি ভার্সন 6 এর মধ্যে পার্থক্য কি দেখো। আইপি ভার্সন 4 হচ্ছে 32 ডিজিটের, 8 8 8 8, 4 এই 32 ডিজিট দিয়ে আমরা মোটামুটি 430 বিলিয়ন ঠিকানা তৈরি করতে পারি। কিন্তু ওয়েবসাইট এবং এই ডিভাইসের পরিমাণ এত বেশি বেড়ে গেছে যে 430 বিলিয়ন ঠিকানা দিয়েও আসলে সবকিছু কভার করা যাচ্ছে না। এই জন্য আইপি অ্যাড্রেসের নতুন একটা ভার্সন আসছে, আইপি ভার্সন 6, যেটা টোটাল 128 বিটের। এখানে ছিল 32 বিট, আর বর্তমান যেটা আইপি ভার্সন 6 এটা হচ্ছে 128 বিটের। অর্থাৎ 340 ট্রিলিয়ন 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 ঠিকানা তৈরি করা যাবে, যে হাজার 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 বছর ধরে ব্যবহার করলে ওই ঠিকানা শেষ হবে না। তোমরা যে ipaddress.my গেছো, গিয়ে তোমাদের ফোনের আইপি অ্যাড্রেস দেখতে পাচ্ছ, তাই না? তোমাকে একটু আগে আমি এই আইপি অ্যাড্রেসটা অ্যাড্রেস বারে লিখে ব্রাউজ করতে বলছিলাম এবং google.com আসে কিনা চেক করতে বলছিলাম, আসছে। তারপরে তোমরা একটা কাজ করতে পারো, ipaddress.my এ গিয়ে ওখানে যে আইপি অ্যাড্রেস লেখার ঘর আছে সেখানে তোমরা google.com লিখতে পারো। লিখে সার্চ করলে দেখবা যে নিচে আইপি অ্যাড্রেস হিসেবে 142 251 214 142ই আসছে। মানে প্রত্যেকটা ডোমেইন বা প্রত্যেকটা ফোনের একটা ডেডিকেটেড আইপি অ্যাড্রেস থাকে। সেই আইপি অ্যাড্রেসের মাধ্যমে ইন্টারনেট এবং কম্পিউটার সেটাকে খুঁজে বের করতে পারে। খুব মজার এবং ইন্টারেস্টিং একটা বিষয়। দেখো, অনেক সময় তোমরা পত্রিকায়, টিভিতে দেখো যে কেউ একটা ইন্টারনেটের মাধ্যমে জালিয়াতি করছে, সে ফোন চুরি হোক বা কোনো হ্যাকিং হোক বা ইত্যাদি ইত্যাদি যে কোনো কিছু হোক, গোয়েন্দা বা পুলিশ বা এই ধরনের যারা কর্তৃপক্ষ আছে ঘাটাঘাটি করে, তদন্ত করে, তারা তদন্তের মাধ্যমে ওই লোকটাকে নির্দিষ্ট একটা জায়গা থেকে বের করতে পারে। বলে না, নিউজ পেপারে অনেক সময় বলে না যে হচ্ছে অপরাধীকে প্রযুক্তিগত সহায়তায় শনাক্ত করে আটক করা হয়েছে। এই প্রযুক্তিগত সহায়তায় শনাক্ত করে আটক করার যে পদ্ধতি, সেটা হচ্ছে তিনি যে ডিভাইসটা ব্যবহার করে ওই অপরাধটা করছে সেই ডিভাইসের যে ঠিকানা বা আইপি অ্যাড্রেস, সেইটা গোয়েন্দা পুলিশ সংস্থা খুঁজে বের করে এবং সেই আইপি অ্যাড্রেসের লোকেশন কোথায়, নেটওয়ার্ক কি ইত্যাদি বিষয় ধরে তাকে অ্যাপ্রোচ করে এবং তাকে গ্রেফতার করে। এই আইপি অ্যাড্রেসের টোটাল 4টা পার্ট থাকলে এটাকে আবার 2 ভাগে ভাগ করা যায়। প্রথম 2টা অংশ নিশ্চিত করে সে কি ধরনের নেটওয়ার্ক ব্যবহার করতেছে, কি ধরনের হোস্ট ব্যবহার করতেছে, হোস্টিং ব্যবহার করতেছে, আর পরের 2টা অংশ নির্ধারণ করে তার অবস্থান বা লোকেশন। এই বিষয়গুলো সম্পর্কে আসলে আরো অনেক কিছু জানা যায়, বোঝা যায়, বোঝার আছে, জানার আছে। অনেকে শুধু এই আইপি অ্যাড্রেস বা নেটওয়ার্কিং এর উপরই তার ক্যারিয়ার তৈরি করছে, এই নেটওয়ার্কিং নিয়ে কাজ করে সে টাকা পয়সা ইনকাম করে বা লাইফ লিড করে। যাই হোক, আসলে আলোচনা অনেক হইলো, শেষের দিকে আর 2-1টা কথা বলি। সেটা হচ্ছে সার্চ ইঞ্জিন সম্পর্কে আমাদের একটু জানা দরকার। সার্চ ইঞ্জিন তোমরা জানো এবং ব্যবহার করো। google.com এ যাও, যে কোনো একটা তথ্য লিখে সার্চ করো, করে সেই তথ্যটা বের করো। google.com এই হাজার হাজার ওয়েবসাইটের মধ্যে থেকে তোমার সার্চ করার তথ্যটা কিভাবে বের করে, এটা কখনো তোমাদের মাথায় প্রশ্ন আসছে? সার্চ ইঞ্জিন কাজ করে 3 ভাবে। একটা হচ্ছে ওয়েব ক্রলিং। ক্রলিং মানে হচ্ছে যতগুলো ওয়েবসাইটে পৃথিবীতে আছে, google.com তাদের মাকড়সার মতো বটের মাধ্যমে সেই ওয়েবসাইটগুলো ভিজিট করে সেই ওয়েবসাইটগুলো কিসের উপর তৈরি, কি কি কিওয়ার্ড ব্যবহার করছে সেগুলো সংগ্রহ করে। 2 নাম্বার হচ্ছে সংগ্রহ করে সেগুলোকে ইন্ডেক্সিং করে। অর্থাৎ ধরো তুমি ভালো খাবার সার্চ করবা যে বেস্ট ফুড ইন বগুড়া, বেস্ট ফুড ইন ঢাকা, তাহলে এই বেস্ট ফুড ইন বগুড়া বা ফুড, এই কিওয়ার্ডের ভিত্তিতে কতগুলো ওয়েবসাইটে কত কত ইনফরমেশন আছে, কোন ইনফরমেশন সবচেয়ে বেশি, কোন ইনফরমেশনের সবচেয়ে বেশি অথেন্টিক, সেগুলো google.com সাজায় নিয়ে নিজেদের একটা সার্ভার, নিজের একটা ডেটাবেস তৈরি করে এবং শেষ যেটা সেটা হচ্ছে রিট্রাইভ করে। ইউজার যখন একটা তথ্য সার্চ করে তখন এই যে ইন্ডেক্সের ভিতর থেকে সেটা রিট্রাইভ করে সার্চ রেজাল্ট হিসেবে আমাদের সামনে উপস্থাপন করে। এইভাবে সার্চ ইঞ্জিন কাজ করে।
google.com-এ কিভাবে কোন কোন উপায়ে সার্চ করলে একেবারে স্পেসিফিক তথ্য পেতে পারো বা কোন তথ্যের জন্য কিভাবে সার্চ করা উচিত, এই বিষয়টা নিয়ে আমি ডেডিকেটেড একটা ভিডিও করবো তোমাদের পড়াশোনার বাইরে, সেটা তোমাদের ব্যক্তিগত জীবনে কাজে লাগবে আশা করি। নেক্সট ভিডিওতে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ। যদি এখানে কোনো ধরনের কিছু বোঝার ভুল হয়ে থাকে বা আমার বোঝাতে ভুল হয়ে থাকে, তোমরা একটু কমেন্টে উল্লেখ করতে পারো, মেনশন করতে পারো, বা আরো যদি ইন ডিটেইলস জানতে চাও সেটাও জানাতে পারো। আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করব। পরবর্তীতে যে গুগল সার্চ সম্পর্কে ভিডিও দিতে চাইলাম, সেটা যদি দেখতে চাও অবশ্যই সাবস্ক্রাইব বা ফলো করে দাও। আরেকটা বিষয় হচ্ছে কি, যে HTML শেখার জন্য না আমাদের আসলে এই বেসিক বিষয়গুলো সম্পর্কে বেশ ভালো একটা আইডিয়া থাকা উচিত। এই বেসিক বিষয়গুলো যতটা ইন্টারেস্টিং, তোমরা হয়তো এখনো ইন্টারেস্ট খুঁজে পাচ্ছ না, যখন এর ভেতরে ঢুকবা তখন ধীরে ধীরে ইন্টারেস্টিং বিষয়গুলো সামনে চলে আসবে, মজা পাবা, আর মজা পাইলে একটা জিনিস শিখতে ভালো লাগবে। ঠিক আছে, পরবর্তী ভিডিও অবশ্যই দেখার চেষ্টা করিও।